আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি, এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71 সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা 3 কিলোমিটার দূরে, 2 জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এইখানেও দেখেন 2 পাশে আগুন লাগছে, এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভেন যায়, 2 পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে? যাইতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারা এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে, সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। আমার কথা, এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শুনতে চাই। দেরি করছেন কেন, তাই না? এটা দেখেন, এই যে আগুন লাগছে কোথায়, আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আসিফ ভাই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি। নাহিদ কে? বিপ্লবের অন্যতম প্রতিনিধি। তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর, হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল, ফাইন্ডিংস করছিল, এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না? এই লাগেজে কি নিছে জানেন? এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিচ্ছে। এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল, এগুলোর গোপন ইনফরমেশন, সেগুলো সব নিচ্ছে। শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল। এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে, এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র? এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র, সেগুলো সে নিয়ে গেছে কেন? কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের, শেখ রেহানার, সচিবদের জয়ের, দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণ মন্ত্রী পায় নাই, খেয়াল করেছেন? সেখানে কাজ করতো কে? প্রতিমন্ত্রী। আর সেখানে শক্তিশালী কে ছিল? সচিবদের জয় উপদেষ্টা ছিল। অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে, কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সচিবদের জয়কে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই বাইতুল মোকাররমে জনসমাবেশে সে কি করছিল? সাপ ঝুড়িতে করে সাপ আইনা ছাড়ে দিছিল। 17 জন মানুষ ওই সময় সাপের আঘাতে, সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিল জায়গায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল, জনগণ ধরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোম ফাটায় ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা। এই কাজ, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজের শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরো ছোট ঘটনা। সে যে পরিমাণ, দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে সহজ বিষয়, ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে, পদত্যাগ করবে, শেখ হাসিনা যাবে, নির্বাচন হবে, অনেক কিছু সুন্দর ছিল। কিন্তু সে কি করলো? সবাইকে হত্যা করার প্ল্যান নিল, সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল, কত মানুষ মারা গেল। তো সে এগুলো করবেই। প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া, তাকে জনগণের হাতে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি? স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না, আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই। ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে, তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, হাসিনা এখন নাই, হাসিনার সব পাপ, আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা। সুতরাং মানে কেন মব জাস্টিস হয়, এই যে বিচারগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না, সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি। এই যে একটা প্রবণতা, এটা বিচারহীনতা থেকে এই প্রবণতা, এগুলো বুঝতে হবে আমাদেরকে। আমরা যদি এখনই সচেতন না হই, আওয়ামীপন্থী যে সচিব আমলাগুলো আছে এখনো যদি না সরাই, প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল, তারা এই যে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা ওএসডি হয়ে আছে। এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব, ওনাকে ওএসডি করা হয়েছে। উনি এই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করেছেন, আহতদের সেবা দিয়েছেন, ওনাকে ওএসডি করে রাখা হয়েছে। প্রতিদিন এখানে এসে ঘোরে। আমি দেখে বলি যে রে, এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে, তাকে কেন চাকরি ফেরত দিচ্ছে না? চিন্তা করতে পারেন, এগুলো এই একটা অবস্থা, এগুলো ফলাফল ভোগ করবে। আরো আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে, আর হলো সেই ল্যাং খাবে না, পিঁপড়া কামড় দেবে না, এটা তো হয় না। আগুন এমনিতে শর্ট সার্কিটেও লাগতে পারে, সবকিছু অতিরঞ্জিত করার বলার সুযোগ নাই, আগুন লাগতে পারে। কিন্তু আমরা কিছু বিষয় যেটা খেয়াল করছি যে আগুনটা 2 পাশে একসাথে লাগলো কেন?
তাই না? এটা তো আমাদের, এটাই যে বললাম শুরুতে। আবার এখানেও আগুন লাগছে, সচিবদের বাসভবন 3 কিলোমিটার দূরে, ওখানেও আগুন লাগছে। এগুলো আগুন লাগতেই পারে যে কোনো জায়গায়। এখন শীতকাল আসতেছে, শুষ্ক আবহাওয়া, আগুন লাগতেই পারে। কিন্তু যেই দৃশ্যগুলো আপনাদের মনে সন্দেহ করছে, ওগুলো আমাদের মনেও সন্দেহ করছে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটা আপত্তি কেন? তাই না? এইটাতে আপত্তি তো স্বৈরতন্ত্রের লক্ষণ। মানে মানুষ ভোট দিবে, ভোট দিয়ে তাদের নেতা বানাবে। নেতাকে কে তারা আইন করবে, কে তারা সংস্কার করবে, তার প্রতিনিধি বানাবে, এই প্রশ্ন করা তো স্বৈরতন্ত্র, তাই না? সংস্কারের কে বিরোধিতা করছে? কেউ বিরোধিতা করছে? আরে ভাই, প্রতি সপ্তাহে 2টা করে বিষয় সলভ করেন। আমাদের ইস্যু কয়টা? মোটা থেকে গোটা 10 বিষয় সংস্কার করতে হবে, 10। প্রতি 7 দিনে একটা করে করেন, তাহলে তো 70 দিন লাগে। তাহলে দিন হয়েছে কয় দিন বলেন? কয় মাস হইল? হ্যাঁ, তাহলে 4 3 4 12 120 দিন। তাহলে আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত এতদিনে যতটুকু করেছেন, আপনি আরো 2 মাস সময় নেন, 1 মাস 3 মাস সময় নেন, করেন। কিন্তু অনেক দিন, আনডিফাইন্ড টাইম, এগুলো তো মানুষের মনে সন্দেহ উদ্রেক করছে। এটা কেন করবেন আপনারা? আপনি কি নির্বাচিত ব্যক্তি? আপনি নির্বাচিত ব্যক্তি যে আপনি উন্নয়ন কার্যক্রম করবেন, আপনি কম্বল বিতরণ করবেন। বিভিন্ন উপদেষ্টা দিয়ে কম্বল বিতরণ করে, সমন্বয়করা কম্বল বিতরণ করে। কম্বল বিতরণের টাকা কে দিল? কম্বল বিতরণ করা কি এই সরকারের কাজ নাকি? বলেন, কম্বল বিতরণ করাই সরকারের কাজ? রাস্তা মেরামত করাই সরকারের কাজ? তাই কি না? নীতি পরিবর্তন করাই কাজ, দুর্নীতির নীতি পরিবর্তন করা। সেই দিকে কতটুকু ভূমিকা রাখছে, সেই প্রশ্নটা আপনারা করেন। সন্দেহযুক্ত পরিকল্পনা ছাড়াও হতে পারে ভাই, আগ বাড়ায় সবকিছুতে ষড়যন্ত্র খুঁজে লাভ নাই। এটা সন্দেহযুক্ত। 2 পাশে আগুন লাগছে, এখানেও আগুন লাগলো, সচিবদের বাসভবনেও আগুন লাগলো, এই বিষয়গুলো সন্দেহযুক্ত। এগুলো তদন্ত করতে হবে। এখানে সিসিটিভি ফুটেজ ঘাটতে হবে, কারা কারা দায়িত্বে ছিল, নিরাপত্তা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সবাইকে আপাতত মানে হলো সেফ হোমে নেওয়া দরকার। এখানে যারাই ছিল, এই 24 ঘন্টা যারা ছিল, সবাইকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। আপনার কি কাজ ছিল, কখন আসছেন, কিভাবে, এই কাজগুলো কতটুকু হয় এটা দেখতে হবে আমাদেরকে। দুর্বলতা দেখছেন কিনা? এটা তো দুর্বলতাই তো। এটা দুর্বল যদি না হয়, কিছু লোক তো পাহারায় ছিল ভাই, তাই না? সেই লোকগুলো আগুন লাগার আগে দেখেনি, বা আগুন লাগার সময় কিছুটা দেখেনি, বা আগুন লাগার পরেও আজ করে নাই, তাদের ভূমিকা কি, তাই না? গোয়েন্দা সংস্থার লোকেরা ছিল না? এটা এতটুকু নিরাপদ জায়গা যে আপনারা কেউ ঢুকতে পারবেন না, আমি ঢুকতে পারবো না, সাধারণ মানুষ ঢুকতে পারে না, এতটুকু নিরাপদ জায়গা। তাহলে নিরাপদ জায়গার মধ্যে মানে দুর্ঘটনা ঘটানো মানে ষড়যন্ত্রকারীদের জন্য সহজ, কারণ সাধারণ মানুষ, সাধারণ প্রত্যক্ষদর্শী সেখানে নাই, তাদের জন্য নিরাপদ জায়গা আগুন লাগানোর জন্য। তো তারা কারা কারা ছিল ডিফাইন, খুব কত বড় এরিয়া, অল্প মানুষ, 100 150 200 মানুষ ছিল রাতে, বা 100 জন ছিল। 100 জনকে এক জায়গায় করে কার কি ভূমিকা নোট নেন, একটা একটা করে বিশ্লেষণ করেন, এগুলো বের করেন, আমরা দেখি কি করে।